যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবশেষে আসামি হলেন বাংলাদেশের দুর্নীতি মামলায়। সোমবার টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা, ভাই ববি এবং বোন আজমিনা সহ রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করে পৃথক ৩টি মামলা করেছে দুদক। এটি ব্রিটিশ কোনো মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা প্রথম দুর্নীতি মামলা। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট লেবার পার্টির এই সদস্য, যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী। সোমবার শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে ৩টি মামলা করেছে সংস্থাটি। আর ৩ মামলাতেই আসামি করা হয়েছে টিউলিপকে। আর একটি করে মামলায় আসামি হয়েছেন টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিককে। ৩ মামলায় শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, শেখ রেহানা, ববি এবং আজমিনা রাজুকের পূর্বাচলে অতি মূল্যবান কূটনীতিক এলাকায় ২০২২ সালে ১০ কাঠা করে ৩০ কাঠা প্লট নেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকালে শুধু তিনি নন, আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়েও এখানে অন্তর্ভুক্ত হবে। টিউলিপ সিদ্দিক প্লট না নিয়ে কেন আসামি হলেন, এমন প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ তার বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে রবিবার শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের আসামি হওয়া নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। টিউলিপ সিদ্দিক তো প্লট নেননি, তাহলে কেন তাকে আসামি করা হলো? এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। আজকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছিল, তাকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছেন যে যুক্তরাজ্যের যে মন্ত্রী টিউলিপ সিদ্দিক, তিনি যখন ব্রিটিশ পার্লামেন্টারি সদস্য ছিলেন তখন তিনি তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন এবং অর্থাৎ এখানে সরাসরি টিউলিপ সিদ্দিক রাজুকের যে ৬০ কাঠা প্লট রাজুকের পূর্বাচলের ডিপ্লোম্যাটিক জোনে, সেখানে টিউলিপ সিদ্দিক প্লট নেননি, কিন্তু তার পরিবারের সদস্যরা যে প্লট বরাদ্দ নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন যে প্লট বরাদ্দ নিয়েছেন, তখন টিউলিপ সিদ্দিক তার খালাকে প্রভাবিত করেছিলেন এবং সেই কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে। এবং আজকের যে মামলা পরবর্তী ব্রিফিংয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে টিউলিপ সিদ্দিককে এই যে অনুসন্ধানেও তার নাম ছিল না। আমরা ৬০ কাঠা প্লটের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ তার পরিবারের মোট ৬ জন সদস্য এবং এর বাইরে ৬ জনের বাইরে এখানে প্লট না নিয়েও এখানে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে এবং এটি তড়িঘড়ি করে করা হলো কিনা সে প্রশ্নটি করা হয়েছিল। কারণ আমরা বলেছিলাম যে ২৬শে ডিসেম্বর, গত মাসের ২৬শে ডিসেম্বর এই ইনকোয়ারি শুরু হয়েছিল এবং এই ইনকোয়ারি শুরু হওয়ার অর্থাৎ অনুসন্ধান শুরু হওয়ার আর কয়েকদিনের মধ্যে এখানে মামলা দায়ের করা হয়েছে এবং যিনি প্লট নেননি তাকেও আসামি করা হয়েছে এবং দুদক বলছে যে তাদের কাছে যৌক্তিকভাবে তাদের তথ্য ছিল এবং অনুসন্ধানের তথ্য থাকার কারণে তাকে আসামি করা হয়েছে। একদম পরিষ্কার। আদিত্য, আরেকটি জিনিস, যেহেতু টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মন্ত্রী, সেই হিসেবে মামলার কার্যক্রম এখন কিভাবে আগাবে?
এই ক্ষেত্রে আসলে দুদক বলছে যে তাদের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। দুর্নীতি দমন কমিশনের যে অনুসন্ধানের পরে তারা যেহেতু মামলা করেছে, মামলা পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে এবং এই তদন্তের অংশ হিসেবে কোনো যদি তথ্য প্রমাণ দরকার হয়, কোনো নথির দরকার হয় বা তদন্ত কাজে যদি আরও অধিকতর কোনো কিছুর নথি তদন্ত সংশ্লিষ্ট কোনো কিছুর দরকার হয়, তাহলে তারা যুক্তরাজ্য সরকারের কাছে তারা দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে তারা নথিপত্র চাইবে এবং তারা সরকারি যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া মেনটেন করে তারা নথিপত্র চাইবে। এবং আমি যেটি জানতে পেরেছি যে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে তারা এই মামলাটির নথিও খুব শিগগিরই তারা যুক্তরাজ্য সরকারের কাছেও পাঠাবে। জি, একদম পরিষ্কার আদিত্য আরাফাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমার 12টা মালা দেওয়ার আমার আব্বা তো একবার অসহায়। এ পর্যায়ে দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। কোনটি ব্যক্তি মালিকানাধীন জমি বা কোনটি বনের, যেন এসবের কিছুই দেখার বিষয় নয় গাজীপুরের সংরক্ষিত ভাওয়াল বনভূমির ভেতরে গড়ে ওঠা ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার। অভিযোগ রয়েছে বিস্তর বনভূমির পাশাপাশি স্থানীয়দেরও জমি জবরদখল করেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত প্রতিষ্ঠানটি। এমনকি উচ্ছেদ অভিযান এড়াতে আদালতে ভুয়া তথ্য দিয়ে স্থগিতাদেশ নেয়ার অভিযোগও রয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ বলছে বিচারিক প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। ছেলে ফেলে আমরা নিজেরাই জমির বাদ কেটে সে রয়েছি, আর আজকে জমিন নাই, হচ্ছে এই জমিনের সঙ্গে ওঠে কারণ আমি চিন্তা ভাবনা আছি। ৮০ বছরের আব্দুল মজিদের এই আর্তনাদ নিজের বেদখল হওয়া পৈতৃক জমির জন্য। 18 ভাই জমিন 9-10 কোটি টাকার মাল ওখানে বর্তমান পাইছি মাত্র 18 লাখ টাকাতে কম। মূল্য হইলে আবার এখান ভিতরে খাবার দেয় না কিছু। জমির শোক নিয়েই মারা গেছেন ফারুক মিয়ার বাবা, মা এবং ভাই। সুখে পরে আমার বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, আমাদের পরিবার একবার ধ্বংস হয়ে গেছে। এইটাই জমি ছিল আমার 12টা মালা দেওয়ার আমার আব্বা তো একবার অসহায়। মাজেদা বেগমের 1 বিঘা জমি বেদখল হলেও হাতে পাননি 1 টাকাও। 1 বিঘা জায়গা আছে ওই বাওয়াল রিসোর্টের ভিতরে, আমরা কোনো টাকা পয়সা পাইনি, না জানে বানিয়ে ফেলছে। এরকম অনেকের জমি নিছে। নিজেদের ভিটেবাড়ি বেদখল হওয়া এই বিষাদের গল্প গাজীপুরের ভাওয়াল সংরক্ষিত বনভূমির ভেতরে গড়ে ওঠা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাকে ঘিরে। আমাদের হইছে 1 একর 40% বীর মুক্তিযোদ্ধা একটা সিরাজুল হক, তাদের হইছে 1 একর মানে 3 বিঘা সম্পত্তি ভাওয়াল রিসোর্টে মানে জবরদখল করে নিছি। বিঘার জমির দাম হইছে এখন 60 থেকে 70 লাখ টাকা বিঘা এই মেইন রোডের উপরে। আপনাদের কত করে দিচ্ছে? আমাদের 1 টাকাও দিছে না। এই দিনে দেখলাম ধান, সকালে দান্ডি কাটা, এটার ভিতরে বালু ভালো না। জবরদখলের ভয়ে এখনও আতঙ্কিত এলাকাবাসী, তবে ক্ষুব্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর সাহসও দেখছেন অনেকে। এর মধ্যে যদি কেউ জোরপূর্বকভাবে আত্মঘাত করতে চায় তাহলে তো আর পাচাইতে যখন দেওয়া লোকে ভিড় টেকবো তখন তো আর ছাড় দিব না। ওষুধ নিতে হইব, আমরা তো জমি বিক্রি করতাম না। অভিযোগ রয়েছে ব্যক্তি মালিকানার পাশাপাশি এই প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে নিয়েছে প্রায় 7 একর বন। বহুবার চেষ্টা করেও যা উদ্ধার করতে পারেনি বন বিভাগ বা জেলা প্রশাসন, যেখানে বানানো হয়েছে সুইমিং পুল এবং হেলিপ্যাড সহ নানা কিছু। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার মালিকানার একটি বড় অংশ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের। মালিকানায় রয়েছে পার্টেক্স গ্রুপও। স্থানীয়রা বলছেন জবরদখল হলেও বেনজিরের ভয়ে কেউ বাধা দিতে পারেননি। না বিক্রি করলে নিয়ে যাবো এমনি তারা। ওই যে ছিল তখন বেনজির হয়তো ক্ষমতা বন্ধ। আর অনেক লোকজন আছে যাকে জমিগুলি দখল করে নিছি, সেইগুলির একটা নিঃস্ব বানাই দিছি। সেই জমিগুলোর কোনো টাকা পয়সা কিচ্ছুই দিছে না। একটা বাহিনী বাড়ির লোক আপনার বাড়ি করতেছে, তা করে জমিন রেস্টে করে দিতাম। কে লাগে জমিন রেস্টে করতাম, আমরা যা খুশি তা ওই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 28শে মে রিসোর্টের উচ্ছেদের ওপর দেয়া নিষেধাজ্ঞা খারিজ করে দেয় টঙ্গী সহকারী জজ আদালত। এরপর জেলা প্রশাসন প্রস্তুতি নেয় উচ্ছেদের, কিন্তু এর 2 দিন পর 30শে মে একই আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে। ফলে আইনিভাবে বাধা পড়ে যায় উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে স্থগিতাদেশ নেওয়া হয়েছে। সিএসএ যদিও উল্লেখ করেছে ওরা বনের জায়গা, কিন্তু আরজির ভিতরে ওনরা এই বিষয়ে কিছু বলেননি।
তো আমরা এটা খোঁজখবর নিয়েছি, তারা বনের জায়গাকে নিজেদের দেখিয়েছেন, তো এটা অবশ্যই আইনের চোখে অপরাধ। আশা করি কোর্ট থেকে আমরা এটা সঠিক বিচার পাবো। বনের জায়গা আছে, এটা কিছু জবরদখল আছে, এটা জানি আর কি, নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে আর কি আদালত। এখন এটার জন্য আমরা আবেদন করছি। এত সব অভিযোগ থাকলেও বারবার নানাভাবে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষের। ওইখানে একজন ম্যানেজার আছে, ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কথা বলি। আমাদের অ্যাডমিন অথবা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। যেগুলো দেখে আমি তার নাম্বার আপনাকে দিচ্ছি, একটু কথা বলবো, একটু ওনার সাথে কথা বলে নিয়ে। গাজীপুর জেলা প্রশাসন বলছে বিচারিক প্রক্রিয়া শেষ হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যখন একটা বিষয়কে কমপ্লিকেটেড করা হয় এইভাবে, মানে একটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে ফেলা বা একটার বদলে আরেকটাকে উপস্থাপন করা, তো তখন সেই জায়গাগুলো কারেকশন করেই আমাদেরকে এগোতে হবে আর কি। এক বোনাফাইড একটা ডকুমেন্ট তৈরি করেই আমাদেরকে কোর্টে উপস্থাপন করতে হবে আর কি। তো এই বিষয়ে আমাদের কাজ চলছে। কঠোর অবস্থানের দাবি বন বিভাগেরও। প্রতিটি জবরদখলকারী বন বিভাগ বা সরকারের চোখে সমান, তো সুতরাং সবগুলোই উচ্ছেদ করা হবে। আমার ধারণা যে আপনারা হয়তো বা সেটা ফলাফল সামনে দেখতে পাবেন। বন রক্ষায় ভাওয়াল রিসোর্ট উচ্ছেদ না হলে এমন অবৈধ দখলদাররা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের ভাওয়াল রিসোর্টের জমি নিয়ে দুর্নীতির ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, অবসরে যাওয়ার পর সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই ভাওয়াল রিসোর্ট। তো দখলকৃত পাহাড় জমি উদ্ধারে তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিল, যেহেতু মিথ্যা তথ্য দিয়ে উচ্ছেদে স্থগিতাদেশের অভিযোগও কিন্তু এখানে এসেছে? আপনি জানেন যে আসলে এই বিতর্কটি অনেক দিন ধরে, এবং সম্প্রতি নতুন যে বিষয়টি এসেছে সেটি হলো মূলত আদালতকে যে তথ্য দিয়েছে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা কর্তৃপক্ষ, যারা বলা হয়েছে ইউনো অফিস, জেলা প্রশাসন এবং বন বিভাগ, তারা কিন্তু জানিয়েছেন পরিষ্কার করে যে এটি আসলে ভুল তথ্য তারা দিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে সেই স্থগিতাদেশ যেটি বাতিল করা হয়েছিল সেটিকে আবার তারা বহাল করেছেন, এবং একই আদালতে কিন্তু সেই বাতিলের যে রায়টি এসেছিল সেটিকে বাদ দিয়ে আবার স্থগিতাদেশ যেটি ছিল এর আগে সেটিকে কার্যকর করা হয়। তো জেলা প্রশাসন কিন্তু এর মধ্যে যখন এই স্থগিতাদেশটি বাতিল হয় তখন কিন্তু জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তারা উদ্যোগ নিয়েছিল যে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য, এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নথিও তারা তৈরি করেছিল। আপনি জানেন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে আসলে আইনি এবং অফিসিয়ালি আসলে কিছু কাগজপত্র তৈরি করা, অবহিত করা, এই বিষয়গুলো থাকে, সেখানে কয়েকদিন সময়ের প্রয়োজন হয় স্বাভাবিকভাবে। সেই সময়ের মধ্যেই কিন্তু আবার নতুন করে একটি নির্দেশনা নিয়ে আসে, যার কারণে জেলা প্রশাসন আসলে তাৎক্ষণিকভাবে আর কোনোভাবেই সেই উচ্ছেদ অভিযানে যেতে পারেনি। যে অভিযোগটি করা হয়েছে জেলা প্রশাসন বা ইউনো থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে, এবং বন বিভাগও যেটি বলছে, মূলত যে দাগগুলো বা যে তথ্য দেয়া হয়েছে যে যেখানে রিসোর্টের জমি বলে দাবি করা হয়েছে সেখানে মূলত বন বিভাগের জমি বেশি রয়েছে। এবং আপনি দেখেছেন যে আসলে সাধারণ মানুষের যে জমি যেভাবে দখল করার কথা বলা হয়েছে, যে অভিযোগগুলো আপনি দেখতে পেরেছেন, সেটি আসলে খুবই ভয়ঙ্কর একটি বিষয়, এবং সাধারণ মানুষরা কিন্তু আসলে বলা যায় অনেকে এখনো আতঙ্কে রয়েছেন। তবে আশা করছেন যে এই পট পরিবর্তন পরে জানতে চাই যে প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তো গড়ে উঠেছে এই বিশাল অপকর্ম, তাহলে কি দায় প্রশাসন অথবা পরিবেশ অধিদপ্তর এড়াতে পারে? এ ব্যাপারে কি আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছিলেন? অনেক কর্তৃপক্ষই কিন্তু বলছে আসলে তারা বাধ্য হয়ে এই রিসোর্ট বা এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারেননি। তবে আশার বিষয় যেটি হলো, সরকার পরিবর্তনের পর নতুন করে আসলে জেলা প্রশাসন, বন বিভাগ সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা নড়ে চড়ে বসছেন, এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সহকারী জজ আদালত সেখানে আবেদন জানানো হয়েছে যে স্থগিতাদেশটি যাতে বাতিল করা হয়, এবং পরবর্তী শুনানির যে তারিখটি পড়েছে প্রায় 1 মাস সামনের, সেটি যাতে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা হয়। অর্থাৎ সরকার থেকেও কিন্তু খুব কঠোর বার্তা দেওয়া হয়েছে যে শুধু ভাওয়াল রিসোর্ট এই প্রতিষ্ঠানটি নয়, বন বিভাগের বনের মধ্যে যে সকল প্রতিষ্ঠান অবৈধভাবে রয়েছে এবং যে সকল কারখানা বা এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলোকে আইনিভাবে আইন মোকাবেলা করেই কি তাদেরকে উচ্ছেদ করা, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এর সাথে জড়িত তাদেরকে এর পাশাপাশি অন্য যে সকল শাস্তি বা ধারা রয়েছে সেগুলোর আওতায় আনারও কিন্তু পরিকল্পনা রয়েছে। তো সবাই আশা করছেন নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।
মনির সোহাগ, ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছে তা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে হাইকোর্ট বলেছে এই সরকারকে জনগণ মেনে নিয়েছে। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে। একই সাথে পর্যবেক্ষণ দেন যে বাংলাদেশ জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এই নিয়ে বিতর্ক থাকতে পারে না। দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী বুধবার সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হবে এমন চিঠি এসেছে জানিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন এতে আশার আলো দেখতে পাচ্ছেন তারা, তবে ৩ দফা দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। এর আগে আলটিমেটাম দেওয়ার সময়সীমায় ৩ দফা দাবি না মানায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের বৈঠকের ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। গণ অনশনের দ্বিতীয় দিনে সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের ৭০% আবাসন ভাতা নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে আন্দোলন কর্মসূচিতে। এদিকে শিক্ষার্থীদের অনশনে একাত্মতা প্রকাশ করেও যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। এছাড়াও অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য চিঠি ইস্যু হয়েছে। এ ঘোষণার পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন। আমরা আরও জানবো তার কাছ থেকে বিস্তারিতভাবে। লগ্ন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে দাবিগুলো ছিল সেগুলো তো মেনে নেওয়া হয়েছে, এখন তাদের প্রতিক্রিয়া কি? এছাড়াও যারা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের অবস্থা জানাবেন। সুরভি, দীর্ঘ ৩৫ ঘন্টার যে অনশন ছিল সেটির অবসান ঘটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন কিছুটা স্বস্তি পাচ্ছে, যেহেতু তাদের যে ৩ দফা দাবি ছিল তার ২টি দফাই কিন্তু আগামী বুধবারের যে আলোচনা আছে সেই আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাবে এবং এই সমাধানের মধ্য দিয়েই কিন্তু তারা নিশ্চয়তা দিয়েছেন এবং চিঠিতেও স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে সেনাবাহিনীর হাতে পুরো ক্যাম্পাসের যে কাজ সেটি তুলে দেওয়া হবে আগামী বুধবার। এবং তাদের তৃতীয় দাবি যে ৭০% আবাসন সমস্যার সমাধান, সেটি নিয়ে এখনো কিছুটা দ্বিধা আছে। তবে এই জন্যই আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে তারা অনশনে না থাকলেও বিশ্ববিদ্যালয়ের যে কমপ্লেক্স শাটডাউন, অর্থাৎ চূড়ান্তভাবে সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ তুলে দেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যারা আসলে দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে অনশন করেছিল তারা কিন্তু এখন অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকার অদূরে বা ক্যাম্পাসের অদূরে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পৃথকভাবে তাদের শারীরিক অবস্থা অনুযায়ী তাদেরকে চিকিৎসা এবং সেবা শুশ্রূষা দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যারা আন্দোলনরত যারা কর্মী ছিলেন, যারা শিক্ষার্থী ছিলেন, তারা সবাই মিলেই কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছেন। সেখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে চিঠি রয়েছে সেই চিঠিটা তারা পড়েছেন এবং এখন কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন সবার মুখাবয়বে কিন্তু একটি হাসির বার্তা আমরা দেখতে পাচ্ছি। তবে চূড়ান্তভাবে যখন সেনাবাহিনীর হাতে ক্যাম্পাসের কাজ তুলে দেওয়া হবে তখন জানা যাবে যে আসলে তারা কতটুকু আনন্দিত। তো সুরভি, এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ। সুরভি। লগ্ন, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে মৃদু শৈত্যপ্রবাহ কেটে উত্তরে জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে, রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও সকাল থেকে রোদ থাকায় শীতের তীব্রতা স্বাভাবিক অনুভূত হচ্ছে। কুয়াশা ও বাতাসের প্রভাব তেমন না থাকায় স্বাভাবিক রয়েছে জনজীবন। তবে যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহ কেটে পঞ্চগড়ের তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে। তাপমাত্রা বাড়লেও তেমন কমেনি শীতের দাপট। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে সরকারি বেসরকারিভাবে জেলায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি?
সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে ধান চাষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনায় এলাকার টহল জোরদার করা হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীদারি গ্রামের কৃষকরা চাষাবাদ করতে গেলে তাদের বাধা দেয় বিএসএফ। ওই জমি ভারতের অংশের বলে দাবি করে বিএসএফ। বাধার মুখে এক পর্যায়ে কাজ বন্ধ রাখেন বাংলাদেশের কৃষকরা। বিষয়টি জানার পর পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। রবিবার এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে 15ই জানুয়ারি পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়। এরপর থেকেই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে। প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ উভয় পক্ষের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আরও বলেন, কৌশলগত কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সোমবার দিল্লিতে এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, যখন কোনো দেশে নির্বাচিত সরকার থাকবে তখনই রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে। বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে, আমরা প্রতিবেশী, একসাথেই থাকতে হবে আমাদের। এটা দুই পক্ষকেই বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের দুপক্ষের জন্যই ক্ষতিকর। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।